প্রায় 20 কোটি টাকার আদা নষ্ট হয়েছে, হলুদ নষ্ট হয়েছে 11 কোটি টাকা, 17 কোটি টাকার আখ নষ্ট হয়েছে, 40 কোটি টাকার পান নষ্ট হয়েছে আনুমানিক কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুসারে। কলা সহ অন্যান্য ফল নষ্ট হয়েছে আমাদের 31 কোটি টাকা। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের রিপোর্ট অনুসারে আমাদের মৎস্য এবং লাইভস্টক সেক্টরে ক্ষতি হয়েছে প্রায় 2000 কোটি টাকা। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের অ্যাটেনশন দিলাম যে আমাদের প্রতিবেশী যাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র বলি তাদের কারণে আমাদের যে ক্ষতি। এবারকার আশার দিকটা হচ্ছে যে এই ক্ষতির পরে এই জাতি যে সমগ্র জাতি এক হয়েছে তার প্রমাণ হচ্ছে এই বন্যা। আকস্মিক বন্যায় আপামর ছাত্র জনতা এই ত্রাণ কার্যক্রমকে আপনারা দেখেছেন যে কিভাবে সবাই মিলে এই উদ্ধার কাজ হয়েছে। এটা আমাদের একটা আশার দিক। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ এবং ত্রাণ বিতরণের কাজ সেটাও আমরা লক্ষ্য করেছি, আমাদেরকে দারুণভাবে সেগুলোকে উৎসাহিত করেছে। এক্ষেত্রে আমাদের সকল রাজনৈতিক দল, সরকারি বেসরকারি দল তারা যথেষ্ট পরিমাণে ভূমিকা রেখেছে, যেটা আমরা গণমাধ্যমের মাধ্যমে আমাদের দৃশ্যমান হয়েছে। আমরা এখন এই মুহূর্তে যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যেহেতু সেক্টর বিশেষজ্ঞ থাকার কারণে আমি শুধু অ্যাটেনশন দেওয়ার জন্য আপনাদেরকে কয়েকটা বিষয় করণীয় বিষয় উল্লেখ করব। যে বন্যা কবলিত এলাকায় কৃষি ফসলের প্রকৃত ক্ষয়ক্ষতি, বিশেষ করে বন্যার পানি নেমে যাওয়ার অবগতি পর যে রূপা আমনের বীজতলা, রবিত আমন, দণ্ডাবান আউশ ধান সহ অন্যান্য ফসলের যে ক্ষতি সেগুলোকে নির্মূল করেই দ্রুতভাবে পুনর্বাসন কাজ শুরু করা দরকার। আগামী শীতকালীন শাকসবজি, ডাল ফসল, তেল ফসল সহ অঞ্চল উপযোগী ফসলের চাষ পরিকল্পনা এবং সেগুলোকে আবারও পুনর্বাসন করার দ্রুত কার্যক্রম শুরু করা দরকার। বিভিন্ন দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠানে আওতাভুক্ত নিজস্ব উঁচু জমিতে নাবি জাতের আমন ধানের বীজতলা, পলি ব্যাগ বা বেড তৈরি করে সেখানে সবজির চারা উৎপাদন করে এই ক্ষতিকে পুষিয়ে নেওয়া দরকার। মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে মৎস্য প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণপূর্বক তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া দরকার। অসুস্থ গবাদি পশু, হাঁস মুরগির জরুরি ব্যবস্থা সেবা, চিকিৎসা সেবা এবং খাদ্য সরবরাহ নিশ্চিত করা দরকার। বন্যা দুর্গত এলাকায় রাস্তাঘাট, স্কুল, কলেজ, আবাসন মেরামত ও পুনর্বাসন কাজে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলিকে ক্ষয়ক্ষতি নির্ভরপূর্বক পুনর্বাসন এবং মেরামতের কাজ দ্রুত শুরু করা দরকার। স্বাস্থ্য সেবা, জনস্বাস্থ্য, পরিবেশ বিষয়ক কাজে সংশ্লিষ্ট বিভাগকে ক্ষয়ক্ষতি নির্মূলপূর্বক দ্রুত পুনর্বাসন সেবা করা দরকার। কারণ এই কাজগুলো এই কারণেই আমরা এটা কৃষির সাথে জড়িত, কারণ এগুলো না হলে আবার কৃষির কাজও আমরা বাধাগ্রস্ত হব। কৃষকের আমরা যে কয়েকটা প্রস্তাব দিতে চাই সেখানে যে কৃষকদের যে শস্য ঋণ বা কৃষি ঋণ ছিল, যা এই মুহূর্তে মকুব করার ব্যবস্থা করা দরকার। আর যদি ঋণের কিস্তি থাকে, যদি ঋণ মৌকুব না হয়, কমপক্ষে তাদের কিস্তি মৌকুব হওয়া দরকার। আমাদের সরকারিভাবে শস্য বীমা বা কৃষি বীমা এগুলো খুব দ্রুত চালু করা দরকার। আমরা এই সব কাজগুলো যদি আমাদের করতে হয় তাহলে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত আমাদের যারা এই সেবাগুলো দিবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে আওয়ামী লীগের যে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে সেখানে দ্রুত অপসারণ করে সেখানে সৎ, যোগ্য, নিষ্ঠাবান কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিয়োগ দিয়ে এ কাজ দ্রুত ওঠানো সম্ভব। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমাদের বিষয়ে আলোচনা করলাম। সবাইকে এ বিষয়ে আলোচনা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আপনাকে আপনার খুবই মেটিকুলাসলি ডিটেইল একটা পেপার, আপনি তথ্য বহুল একটা পেপার আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। আমরা পরের এইসব পদক্ষেপে যাওয়ার আগে আমি আমার এক্সট্রিম বামে যিনি এখন এসে বসলেন, উনি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব, রিটায়ার্ড অতিরিক্ত সচিব, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। আর আমার ডানের দুইজন যারা বসেন, আমার ডক্টর শহীদুল ইসলাম স্যার, উনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এবং পাশেই আমাদের যিনি কৃষিবিদ মোহাম্মদ মহসিন, সাবেক মহাপরিচালক কৃষি সংগঠনে, ওনাকে আমরা বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করেছি এখানে। আচ্ছা, আমরা এখন প্রথম ফ্লোরে যাব, ফ্লোরের পরে আমরা মঞ্চে আসবো। আমি এই ফ্লোরে যাওয়ার আগে আমি বলবো, আমরা সাংবাদিকদের জন্য আমরা বলি কৃষি মানে শুধু ক্রপ নয়, কৃষি মানে শুধু সবজি নয়, কৃষি মানে শুধু ফসল নয়, লাইভ স্টক, ফিশারিজ এগুলোকে আমরা কৃষির ভিতরে আনছি। সুতরাং আমাদের লাইভ স্টক, ফিশারিজ এবং এগ্রিকালচার সেক্টরে সবাই এখানে অংশগ্রহণ করছে এবং সবাই তার মতামত প্রদান করবে। আমি মোটামুটি
তিনটা চারটা চ্যালেঞ্জের কথা আমি এখানে আপনাদের সামনে উল্লেখ করি। এই চ্যালেঞ্জগুলোর ভিত্তিতে আমরা আলোচনা করবো। একটা চ্যালেঞ্জ হলে আমাদের বিভিন্ন রাস্তাঘাট, বিশেষ করে চট্টগ্রাম বন্দর সাথে ঢাকা এবং অন্য যোগাযোগ রাস্তাঘাট ব্যাপকভাবে দেওয়া হচ্ছে, যেটা আগামী বাজেটে মারাত্মক ধরনের একটা প্রভাব পড়বে এবং যোগাযোগ বিচ্ছিন্নের কারণে পণ্যের যে সাপ্লাই চেইন এটাকে ডিসরাপ্ট করতেছে। এবং এলাকায় ওই 23টি জেলার কথা, 11টি জেলার কথা বলছি, ওখানে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনার এক হলে পণ্যের ক্ষতি হয়েছে, আর এক হলে সাপ্লাই চেইনের সমস্যা হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে এখন কৃত্রিম সংকট সৃষ্টি করে অনেকে এটাকে দ্রব্য মূল্য বৃদ্ধি করার একটা চেষ্টা করতে পারে। আপনারা জানেন বন্যার পরে মরিচের দাম সম্ভবত 700-800 টাকায় উঠে গেছে, এরকম একটা সৃষ্টি করতে পারে। সেটা আমরা দেখবো। কৃষির ব্যাপক ক্ষতির সাথে আমরা নতুন করে কৃষিকাজ শুরু করতে চাচ্ছি, কিন্তু সার, বীজ, ঔষধ এগুলোকে আমরা সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করে থাকবো ইনশাআল্লাহ। এবং পুনর্বাসনের জন্য আমরা যেসব ফসলগুলা অনেক ভ্যারাইটি আছে যারা 5-7 দিন পানির নিচে থাকে, সেগুলাকে এখন ব্যবস্থাপনা করে টিকিয়ে রাখা, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলাকে নতুন করে লাগানো এবং সেখানে বীজতলা তৈরি করে বীজ সাপ্লাই দেয়। এগুলো মূলত আমরা মেইন করতেছি। এইগুলোকে আমরা আলোচনা করবো। আলোচনায় আমরা শুরুতে আমরা ধান গবেষণার ডক্টর তাহমিদ হোসেন আপনাকে ধানের এবং তার সাথে সাথে রোগ বলায়ের সম্ভাবনা নিয়ে কথা বলেন। আমি আপনাকে অনুরোধ করবো 5 মিনিটের মধ্যে শেষ করুন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনার শুরুতেই আসলে মানে আমি একটু ছোট্ট করে একটা বাস্তব চিত্র তুলে ধরব। সেটা হলো যে রিসেন্টলি আমাদের একটা দুইটা টিম ওই এলাকা ভিজিট করেছে। তো তাতে দেখা যায় যদি গ্রেটার কুমিল্লা মানে অন্য যে ডিস্ট্রিক্টগুলো ব্রাহ্মণবাড়িয়া বা আদার্স, only 30% area মানে seedling can be survived, especially for আমন rice. তো সেইটা একটা দিক। আরেকটা হলো যে যদি আমি গ্রেটার নোয়াখালী এরিয়াতে চিন্তা করি, তাহলে সেখানেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের, এবং এর হয়তো একটা মিনিমাম অংশ সেখানে সার্ভাইভ করবে। চ্যালেঞ্জ হলো যে এই এলাকায় আসলে যে সময়টাতে বন্যাটা আসছে, আমাদের অনেক ভ্যারাইটি থাকলেও দেশের যে এনভায়রনমেন্ট মানে টেম্পারেচার, বিশেষত এখন যদি আমরা ফটো ইনসেনসিটিভ মানে আমাদের আগের যে লোকাল স্থানীয় জাতগুলো ছিল, সেই জাতের একটা বৈশিষ্ট্য ছিল একটা নির্দিষ্ট সময় যে সে ফুল দিত। আমরা লেট করে যদি দেরি করেও লাগাতাম ইভেন আপ টু মিডল অফ সেপ্টেম্বর, তাহলে সমস্যা হতো না। কিন্তু এখন যে মডার্ন ভ্যারাইটি গুলো আসছে, এর একটা নির্দিষ্ট জীবনকাল প্রয়োজন হয়, কিন্তু সিজনটা এমন সময় চলে এসছে আমাদের কাছে এই মডার্ন ভ্যারাইটির বীজ থাকলেও সেগুলা নিয়ে গেলে এই আবহাওয়াগত কারণে কৃষক আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা একটা লিমিটেশন। সম্ভাবনা কোথায়? সম্ভাবনা হলো যে আমাদের যে কিছু ফটোসেনসিটিভ মডার্ন ভ্যারাইটি আছে সেগুলা নেওয়া। সীমাবদ্ধতাটা কি আরেকটা, সেটা হলো তার বীজের খুব অভাব। তো আমার যেটা একটা অবজারভেশন, দেশের উত্তরাঞ্চলের কথা আমাদের এই বন্যার সময় বিবেচনায় নিতে হবে, কারণ কিছুদিন আগে আউশের ব্যাপক ক্ষতি হয়েছে বন্যার কারণে এলাকা। এবং এই যে বাংলাদেশ যে বন্যা প্রবণ, এবং এই বলা হলো পার্শ্ববর্তী রাষ্ট্রের যে পলিসি, সেই পলিসি মোকাবেলায় আমাদের যদি টিকে থাকতে হয়, এবং এই ধানকে মানে আসলে ধান পেটে ভাত থাকলে অনেক কিছুই মানায় নেওয়া যায়, এবং এই ধানটাই এখন রাজনীতি, স্থিতিশীলতাই রাজনীতির মূল উপাদানটা হলো ধান। তো সেই ক্ষেত্রে আমার যেটা একটা কমনলি মনে হয়, আমাদের এমন কিছু জাত, বিশেষত এই ফটোসেনসিটিভ ভ্যারাইটি এই আউশ এবং আমনের জন্য, বিশেষত আমনের জন্য আমাদের একটা সিড ব্যাংক হিসাবে সরকারি পলিসির আওতায় সুনির্দিষ্ট এরিয়াতে আমাদের প্রোডাকশন করা দরকার।